গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের নন্দিত নরকে পর্ব ১। রাবেয়া ঘুরে ঘুরে সেই কথা কটিই বারবার বলছিল। রুনুর মাথা নিচু হতে হতে থুতনি বুকের সঙ্গে লেগে গিয়েছিল। আমি দেখলাম তার ফর্সা কান লাল হয়ে উঠেছে। সে তার জ্যামিতি খাতায় আঁকিবুকি করতে লাগল। শেষ পর্যন্ত হঠাৎ উঠে দাঁড়িয়ে, দাদা একটু পানি খেয়ে আসি বলে ছুটতে ছুটতে বেরিয়ে গেল। রুনু ১২ পেরিয়ে ১৩তে পড়েছে। রাবেয়ার অশ্লীল কদর্য কথা তার না বোঝার কিছু নেই। লজ্জায় সে লাল হয়ে উঠেছিল। হয়তো সে কেঁদেই ফেলত। রুনু অল্পতেই কাঁদে। আমি রাবেয়াকে বললাম, ছি রাবেয়া, এসব বলতে আছে? ছি, এগুলো বড় বাজে কথা। তুই কত বড় হয়েছিস। রাবেয়া আমার ১ বৎসরের বড়। আমি তাকে তুই বলি। পিঠাপিঠি ভাই বোনেরা একজন আরেকজনকে তুই বলেই ডাকে। রাবেয়া আমাকে তুমি বলে। আমার প্রতি তার ব্যবহার ছোট বোন সুলভ। সে আমার কথা মন দিয়ে শুনল। কিছুক্ষণ ধরেই বালিশের গায়ে চাদর জড়িয়ে সে একটা পুতুল তৈরি করেছিল। আমার কথায় তার ভাবান্তর হল না। পুতুল তৈরি বন্ধ রেখে লম্বা হয়ে বিছানায় শুয়ে পড়ল। পা নাচতে নাচাতে সেই নোংরা কথাগুলো আগের চেয়ে উঁচু গলায় বলল। আমি চুপ করে রইলাম। বাধা পেলেই রাবেয়ার রাগ বাড়বে। গলার স্বর উঁচু পর্দায় উঠতে থাকবে। পাশের বাসার জানালা দিয়ে ২-১টি কৌতূহলী চোখ কি হচ্ছে দেখতে চেষ্টা করবে। রাবেয়া বলল, আমি আবার বলবো। বেশ। কি হয় বললে? আমি কাতর গলায় বললাম, সে ভারী লজ্জা রাবেয়া। এটা খুব একটা লজ্জার কথা। তবে যে ও আমাকে বলল? কে? আমি বুঝতে পারছি রাবেয়া নিশ্চয়ই কথাগুলো বাইরে কোথাও শুনে এসেছে। কিন্তু রাবেয়াকে, যার বয়স গত আগস্ট মাসে ২২ হয়েছে, তাকে সরাসরি এমন একটা কদর্য কথা কেউ বলতে পারে ভাবিনি। আমি বললাম, কে বলেছে? আজ সকালে বলেছে। কে সে? ওই যে লম্বা ফর্সা। রাবেয়া সেই ছেলেটির আর কোনো পরিচয়ই দিতে পারবে না। আবারও রাবেয়া বেড়াতে বেরোবে। আবার হয়তো কেউ এমন একটা ইতর অশ্লীল কথা বলে বসবে তাকে। খোকা তোর দুধ। মা দুধের বাটি টেবিলে নামিয়ে রাখলেন। কাল রাতে তার জ্বর এসেছিল। বেশ বাড়াবাড়ি রকমের জ্বর। বাবা মাঝরাত্রিরে আমার দরজায় ঘা দিয়েছিলেন। আমার ঘুমের ঘোর কাটতে না কাটতেই শুনলাম, তোর কাছে অ্যাসপিরিন আছে রে খোকা? স্বপ্ন দেখছি এই ভেবে পাশ ফিরে আবার ঘুমিয়ে পড়ার উদ্যোগ করতেই মায়ের কান্না শুনলাম। মা অসুখ বিসুখ একেবারেই সহ্য করতে পারেন না। অল্প জ্বর, মাথা ব্যথা, এতেই কাহিল। বাবা আবার ডাকলেন, খোকা তোর কাছে অ্যাসপিরিন আছে? তোশকের নিচে আমার ডাক্তারখানা। অ্যাসপিরিন, ডেসপ্রোটেব এই জাতীয় ট্যাবলেট জমানো আছে। অন্ধকারেই আমি মাঝারি সাইজের একটা ট্যাবলেট খুঁজতে লাগলাম। এ ঘরে আলো নেই। কোথায় যেন তার জ্বলে গেছে। রাতে হারিকেন জ্বালানো হয়। ঘুমাবার সময় রুনু হারিকেন নিভিয়ে দেয়। আলোতে রুনুর ঘুম হয় না। বাবা বললেন, খোকা পেয়েছিস? হুম। কি হয়েছে? তোর মার জ্বর। জ্বরে অ্যাসপিরিন কি হবে? খুব মাথা ব্যথাও আছে। ও। ৩টা ট্যাবলেট হাতে নিয়ে দরজা খুলতেই বারান্দায় লাগানো ২৫ পাওয়ারের বাল্বের আলো এসে পড়ল। কি বাজে ব্যাপার, একটিও অ্যাসপিরিন নয়। বাবা বিরক্ত হয়ে বললেন, ঘরে দেশলাই রাখতে পারিস না? মনে পড়ল ড্রয়ারে একটা নতুন দেশলাই আর ৩টি ব্রিস্টল সিগারেট রয়েছে। সারাদিনে ৫টার বেশি খাবো না ভেবেও ৭টা হয়ে গেছে। আর এখন এই মধ্যরাতে
একটা তো জ্বালাতে হবে। কিছুক্ষণের ভিতরেই একটা সিগারেট ধরাবো। এতেই মনটা ভরে উঠল। বাবা অ্যাসপিরিন নিয়ে চলে গেল। দেশলাই জ্বালাতেই চোখে পড়ল রাবেয়া বিশ্রীভাবে শুয়ে রয়েছে। প্রায় সমস্ত শাড়ি পাকিয়ে পুটলি বানিয়ে বুকের কাছে জড়িয়ে রেখেছে। শীতের সময় মশা থাকে না, মশারির আব্রুও সেই কারণে অনুপস্থিত। বাবার গলা শোনা গেল, নাও শানু, খেয়ে ফেলো ট্যাবলেটটা। আশ্চর্য, বাবা এমন আদুরে গলায় ডাকতে পারেন? আমার লজ্জা করতে লাগলো। বাবা আবার ডাকলেন, শানু, শানু। শাহানা নামটাকে কি সুন্দর করে ভেঙে শানু ডাকছেন বাবা। আমার আর বাবার ঘরের ব্যবধানটা বাঁশের বেড়ার ব্যবধান। উপরের দিকে প্রায় দুহাত খানিক ফাঁকা। সামান্যতম শব্দের কথাও আমার ঘরে ভেসে আসে। আমার মাঝে মাঝে ইনসমনিয়া হয়। আমার তোশকের নিচে 4টা ভ্যালিয়াম-2 ট্যাবলেট আছে, কিন্তু আমি কখনো ভ্যালিয়াম খাই না। ঘুমের ওষুধ হাড় দুর্বল করে। আমার বন্ধু সলিল ঘুমানোর জন্য 2টো মাত্র বড়ি খেয়ে মারা গিয়েছিল। তার হার্টের অসুখ ছিল। আমারও হয়তো আছে। আমার মাঝে মাঝে বুকের বাম পাশে চিনচিন করে ব্যথা হয়। আমি হাজার ইনসমনিয়াতেও ঘুমের ওষুধ খাই না। মাঝে মাঝে এজন্য আমার বেশ অসুবিধা হয়। মাঝরাতে বাবা যখন শানু শানু এই শাহানা বলে ডাকতে থাকেন, তখন আমার কান গরম হয়ে ওঠে, নাক ঘামতে থাকে। হার্টের স্পন্দন দ্রুত স্পষ্ট হয়। রাতের নাটকের সবকটি কথা আমার জানা। আমি দুহাতে আমার কান বন্ধ করে ফেলি। কিছুক্ষণের ভেতরেই সব আবার নীরব হয়। রুনু আর রাবেয়া ঘুমের ঘরে বিজবিজ করে। টেবিল ঘড়ির টক 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 শব্দ আবার ফিরে আসে। আমি টেবিলে রাখা জগে মুখ লাগিয়ে ঢকঢক করে পানি খেয়ে বাইরে এসে দাঁড়াই। বারান্দার একপাশে 2টোই হাসনা হেনা গাছ আছে। মা বলেন, হাসনা হেনা 2টোই প্রকাণ্ড, 2টোই প্রকাণ্ড। রাতের বেলায় তার পাশে এসে দাঁড়ালে ফুলের গন্ধে নেশার মতো হয়। হাসনো হেনার গন্ধে নাকি সাপ আসে। মন্টু এই গাছের নিচেই একবার একটা মস্ত বড় সাপ মেরেছিল, চন্দ্রবোরা সাপ। মা দেখে আঁতকে উঠে বলেছিল, কি করলি রে মন্টু, এর জোড়াটা যে এবার তোকে খুঁজে বেড়াবে। আমি যদিও এসব বিশ্বাস করতাম না, তবু আমারও ভয় লাগছিল। আমি তন্ন তন্ন করে অন্য সাপটাকে খুঁজলাম। বাড়ির চারপাশে কার্বলিক অ্যাসিড দেওয়া হলো। মাস্টার চাচা বললেন যে সাপটা রয়ে গেছে সেটা পুরুষ সাপ। সাপ দেখে তিনি স্ত্রী পুরুষ বলতে পারতেন। কদিন সবাই খুব ভয়ে ভয়ে কাটালাম, যদিও সে পুরুষ সাপটিকে কখনো দেখা যায়নি। রাবেয়া বলল, মা, আমি দুধ খাব। মার কাল রাতে জ্বর এসেছিল, তার মুখ শুকিয়ে ছোট হয়ে গেছে। রাবেয়ার কথা শুনে মার মুখ আরো শুকিয়ে গেল। তাকে বাচ্চা খুকির মতো দেখতে লাগলো। আমি জানি, আমরা কেউ যখন কোনো একটা জিনিসের জন্য আবদার করি এবং মা যখন সেটা দিতে পারেন না, তখন তার মুখ এমনি লম্বাটে হয়ে বাচ্চা খুকিদের মতো দেখাতে থাকে। তার নাকের পাতলা চামড়া তীর করে কাঁপতে থাকে। ছোট বয়সে মার এই ভঙ্গিটাকে আমার খুব খারাপ লাগতো। আমি একটা জিনিস চেয়েছি, মা সেটা দিতে পারছেন না। তার মুখ বাচ্চা খুকিদের মতো হয়ে গিয়েছে। নাকের ফর্সা পাতলা পাতা তীর করে কাঁপছে। মায়ের এই ভঙ্গিটাকে আমার অপরাধীর ভঙ্গি বলে মনে হতো। আমি মাকে কি করে কষ্ট দেওয়া যায় তা ভাবতে থাকতাম। মার গায়ে একটা টিকটিকি ছুঁড়ে দিতে ইচ্ছে করত। মা টিকটিকিকে বড় ভয় পান, মুখে বলেন ঘৃণা, কিন্তু আমি জানি এ তার ভয়। একবার মা ভাত খেতে বসেছেন, হঠাৎ ছাদ থেকে একটা ছোট টিকটিকির বাচ্চা এসে পড়ল তার মাথায়। তিনি হরহর করে বমি করে ফেললেন। মার উপর রাগ হলেই আমি টিকটিকি খুঁজতাম।
কিন্তু টিকটিকি খুঁজে পাওয়া সহজ ছিল না, পেলেও ধরা যেত না। কাপড়ের বল বানিয়ে ছুঁড়ে ছুঁড়ে মারতাম দেয়ালে টিকটিকির গায়ে, টুপ করে তার লেজ খসে পড়ত। সে লেজও মা ঘৃণা করতেন। মা কখনো আমাদের কিছু বলতেন না, মা বড় বেশি ভালো মানুষ। বাবা মারতেন প্রায়, ভীষণ মার। মা বলতেন, আহা কি করো, আহা ব্যথা পায় না? বাবা বলতেন, যাও সরে যাও সামনে থেকে, আদর দিয়ে দিয়ে মাথায় তুলেছ তুমি। মাকে তখন বড় বেশি অসহায় মনে হতো, আর আমার ইচ্ছে হতো কাল ভোরেই বাড়ি থেকে পালাবো, আর কখনো আসবো না। মা আমাকে দুধ দাও, রাবেয়া জিদ করতে লাগলো। আমি বাটিটি তার দিকে বাড়িয়ে দিলাম। মা মৃদু কণ্ঠে বললেন, আহা খা না তুই, তোর পরীক্ষা। দুধের বিলাসিতাটুকু আমার জন্যেই। সামনে এমএসসি ফাইনাল, রাত জেগে পড়ি। 9টার দিকে মা দুধ নিয়ে আসেন। আমি দুধে চুমুক দিতেই মা নীরবে রাবেয়ার শাড়ি থেকে একটা করে সেফটি পিন খুলতে থাকেন। রাবেয়ার শাড়িতে গোটা 10 সেফটি পিন সারাদিন লাগানো থাকে। সমস্ত দিন সে ঘুরে বেড়ায়। তার অনাবৃত শরীর ভুলেও যেন কারো চোখে না পড়ে, এই ভয়ে মা এই কাজ ছুটি করেন। রাবেয়াকে ঘরে আটকে রাখা যাবে না, তাকে সালোয়ার কামিজও পরানো যাবে না, তার সে বয়স নেই। অথচ সবাই রাবেয়ার দিকে অসংকোচে তাকাবে। বয়স হলেই ছেলেরা মেয়েদের দিকে তাকায়, সেই তাকানোয় লজ্জা থাকে, দৃষ্টিতে সংকোচ থাকে। কিন্তু রাবেয়ার ব্যাপারে সংকোচ বা লজ্জার কোনো কারণ নেই। রাবেয়াকে যে কেউ অতি কুৎসিত কথা বললেও সে হাসি মুখে সে কথা শুনবে, বাড়ি এসে অনায়াসে সবাইকে বলে বেড়াবে। মা রাবেয়ার পাশে বসে রাবেয়ার মাথায় হাত রাখলেন। আমি একটা ছোট কিন্তু স্পষ্ট দীর্ঘ নিঃশ্বাসের শব্দ শুনলাম। রাবেয়া ঢকঢক করে দুধ খাচ্ছে। রাবেয়া হয়তো ঠিক রূপসী নয়, কিংবা কে জানে হয়তো রূপসী, রং হালকা কালো, বড় বড় চোখ, স্বচ্ছ দৃষ্টি, সুন্দর ঠোঁট। হাসলেই চিবুকার গালে টোল পড়ে। যেসব মেয়ে হাসলে টোল পড়ে তারা কারণে অকারণে হাসে। তারা জানে হাসলে তাদের ভালো দেখায়। রাবেয়া তা জানে না, তবু সে হাসে, কারণে অকারণে হাসে। রাবেয়ার কপালে ঠিক মাঝখানে একটা কাটা দাগ আছে, ছোটবেলায় চৌকাঠ পড়ে গিয়েছিল। দুধ শেষ করে রাবেয়া বলল, বাজি দুধ, ছি। মা উঠে দাঁড়ালেন, বললেন, শুভাপুরের পীর সাহেবের কাছে যাবি নাকি একবার? শুভাপুরে এক পীর সাহেব থাকেন, পাগল ভালো করতে পারেন বলে খ্যাতি। শুভাপুর এখান থেকে 8 মাইল, সাইকেলে ঘণ্টাখানেক লাগে। কিন্তু আমি জানি পীর ফকিরে কিছু হবে না, বড় ডাক্তার যদি কিছু করতে পারে। কিন্তু আমাদের পয়সা নেই। আমার ছোট হয়ে যাওয়া শার্ট মন্টু পরে। আমরা কাপড় কিনি বছরে একবার, রোজার ঈদে। রুনু এলো একটু পরেই, আর চোখে 2-3 বার তাকালো রাবেয়ার দিকে। না, রাবেয়া সেই কুৎসিত কথাগুলো আর বলছে না। রুনু হাই তুলল, তার ঘুম পাচ্ছে, চোখ ফুলে উঠেছে। রাবেয়ার নোংরা কথা শুনে রুনুর কেমন লেগেছিল কে জানে। রুনুর বয়স এখন 13, আগামী নভেম্বরে 14তে পড়বে। রুনুর বৃশ্চিক রাশি। আমার যখন এমন বয়স ছিল তখন এ ধরনের কথা শুনে বেশ লাগত। সেই বয়সে মেয়েদের কথা ভাবতে আমার ভালো লাগত। টগর ভাইয়ের বাসায় সন্ধ্যাবেলা অঙ্ক বুঝতে যেতাম। নীলু নীলু বলে তার একটা ছোট বোন ছিল। বড় হয়ে এই মেয়েটিকে বিয়ে করব ভেবে বেশ আনন্দ হতো আমার। নীলুর সঙ্গে কথা বলতেও লজ্জা লাগত, কথা বেঁধে যেত মুখে। নীলু যখন আমার হাত ধরে টেনে বলতো, আসুন না দাদু ভাই, লুডো খেলি, তখন অকারণেই আমার কান লাল হয়ে উঠত, গলার কাছটায় ভার ভার লাগত। রুনুরও কি কোনো ছেলেকে ভালো লাগে? রুনুও কি কখনো ভাবে বড় হয়ে আমি এই ছেলেটিকে বিয়ে করব? কে জানে, হয়তো ভাবে, হয়তো ভাবে না। রুনু বড় লক্ষ্মী মেয়ে, এত লক্ষ্মী আর এত কোমল যে আমার মাঝে মাঝে কষ্ট হয়। কেন জানি না, আমার মনে হয় এ ধরনের মেয়েরা সুখ পায় না জীবনে।
আমি রুনুকে অনেক বড় করব। রুনু ডাক্তার হবে বড় হলে। স্কোপ গলায়, কালো ব্যাগ হাতে মেয়ে ডাক্তারদের বড়ই সুন্দর দেখায়। রুনু অঙ্ক ভালো পারে না। আমি তাকে নিজের পড়া বন্ধ রেখে আলজেব্রা বুঝাই। ডাক্তারি পড়তে অবশ্য অঙ্ক লাগে না। সেদিন রুনুর অঙ্ক খাতা উল্টে চমকে গিয়েছিলাম। বেশ গোটা গোটা করে লেখা, ভালোবাসি। পরের কথাগুলো পড়ে অবশ্য আমি লজ্জাই পেলাম। সেটা একটা ছেলে মানুষই কবিতা। আমি পৃথিবীর এই সৌন্দর্য ভালোবাসি, গাছপালা, গান ভালোবাসি, এই জাতীয়। আমি বললাম, সুন্দর কবিতা হয়েছে রুনু। রুনু লজ্জায় গলদা চিংড়ির মতো লাল হয়ে বলল, যাও, ভারী দুষ্ট তো, এটা মোটেই ভালো হয়নি। আমি বললাম, তাহলে তো মনে হয় অনেক কবিতা লিখেছিস। হুম। রুনু মাথা নিচু করে হাসতে থাকল। আমি বললাম, দেখা রুনু, লক্ষ্মী মেয়ে তুই। রুনু আরক্ত হয়ে উঠে আমার ট্রাঙ্ক খুলল। তার যাবতীয় গোপন সম্পত্তি আমার ট্রাঙ্কে থাকে। এ বয়সে কত তুচ্ছ জিনিস অন্যের চোখের আড়াল করে রাখতে হয়, কিন্তু রুনুর নিজস্ব কোনো বাক্স নেই। আমার ট্রাঙ্কের এক পাশে তার দুটি বড় বড় চারকোনা বিস্কুটের বাক্স থাকে। তার কিছু খাতাপত্রও থাকে দেখেছি। রুনু হাতির ছবি আঁকা একটা 2 নম্বরি খাতা নিয়ে এসে লজ্জায় বেগুনি হয়ে গেল। আমি বললাম, তুই পড়ে শোনা আমাকে। না, তুমি বলো। দে তাহলে আমার হাতে। রুনু খাতাটা গুজে দিয়ে দৌড়ে পালালো। দেখলাম সব মিলিয়ে 12খানা কবিতা। 2টি মায়ের উপর, একটা পলার উপর। পলা আমাদের পোষা কুকুর, এক দুপুরে কোথায় যে চলে গেল। একটা মন্টুর সাপ মারা উপলক্ষে। মন্টু ভাই তো মারলেন মস্ত বড় সাপ, 4 হাত লম্বা, সেটি কি তার প্রতাপ। মনে মনে ভাবলাম, রুনুকে একটা ভালো খাতা কিনে দিব। রুনু খাতা ভর্তি করে ফেলবে কবিতায়। রবীন্দ্রনাথের একটি গল্পে বাচ্চা মেয়ের একটি চরিত্র আছে। মেয়েটি লিখতে শেখা অবধি ঘরের দেয়াল, বইয়ের পাতা, মার হিসেবের খাতায় যা মনে আসত তাই লিখে বেড়াত। মেয়েটির দাদা তাকে একটা চমৎকার খাতা দিয়েছিল, যা তার জীবনে পরম শখের সামগ্রী হয়েছিল। কিন্তু আমার হাতে টাকা ছিল না। তবু আমি মনস্থির করে ফেললাম, রুনুকে একটা খুব ভালো একটা খাতা কিনে দিব। আমার মনে পড়ল, হাতিমার্কার যে খাতাটায় রুনু কবিতা লিখেছে, রুনু সেটা আমার কাছ থেকে চেয়ে নিয়েছিল। যেখানে আমার নাম ছিল, সেটি কেটে রুনু বড় বড় করে নিজের নাম লিখেছে। দিনে ক ঘন্টা পড়ছি তার হিসাব রাখার জন্য খাতাটি কিনেছিলাম। সপ্তাহ 2 যাবার পর যখন কিছু লেখা হয়নি, তখন একদিন রুনু সংকুচিতভাবে আমার টেবিলের সামনে এসে দাঁড়ালো। সাপের মতো এঁকে বেঁকে বলল, দাদা, খাতাটা আমাকে দাও না। কোন খাতা? এইটি। যা নিয়ে যা। রুনু খাতা হাতে চলে গেল। তার মুখে সেদিন যে খুশির আভা দেখেছি, আমি আবার তা দেখব। 3.5 টাকা দিয়ে প্লাস্টিকের সুদৃশ্য কাভারের চমৎকার একটা খাতা কিনে দিব তাকে। আমার হাতে যদিও টাকা ছিল না, তবু আমি রুনুকে খাতা কিনে দিয়েছিলাম। রুনুকে বড় ভালোবাসি আমি, বড় ভালোবাসি। রুনুকে দেখলেই আমার আদর করতে ইচ্ছা হয়। রুনু বড় লক্ষ্মী মেয়ে। রুনুর ভালো নাম সালেহা। রুনু নামটা আমারই দেওয়া। রুনুর জন্য রুনু নামটাই মানানসই। রুনু নামে কেমন একটা বাজনার আমেজ আসে। আবার একটা দীর্ঘস্বরে ডাকা হয় রুনু, তখন কেমন একটা আমেজ আসে। রুনু বলল, দাদা, আমি ঘুমিয়ে পড়ি। মা মশারি খাটিয়ে দিয়ে গিয়েছেন। বেশ মশা এখন। রাতের সঙ্গে সঙ্গে মশাও বাড়তে থাকবে। আমার কানের কাছে গুনগুন করবে তারা। পড়ায় মন দিতে পারছি না। এমএসসিতে খুব ভালো রেজাল্ট করতে হবে আমার। একটা ভদ্র ভালো বেতনের চাকরি আমার বড় প্রয়োজন। রুনু গুটিসুটি মেরে রাবেয়ার পাশে শুয়ে পড়েছে। অবশ্য সে এখন ঘুমাবে না। যতক্ষণ ঘরে আলো জ্বলে ততক্ষণ রুনু ঘুমাতে পারে না। আমার পাশেই রাবেয়া আর রুনু শুয়ে আছে। এত পাশে যে হাত বাড়ালেই ছোঁয়া যায়।
রাবেয়া শুতে না শুতেই ঘুমিয়ে পড়ে। একবার ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদে। সে কান্না বিলম্বিত দীর্ঘসুরের কান্না। পলাও মাঝে মাঝে এমন কাঁদত। মা বলতেন, দূর দূর, কুকুরের কান্না নাকি অমঙ্গলের চিহ্ন। গৃহস্থদের বিপদ দেখলেই বিড়াল, কুকুর কুকুর বেড়াল এই জাতীয় পোষা জীবগুলো কাঁদে। রাবেয়ার কান্নার উৎস আমরা জানি না। হয়তো সারাদিনের অবরুদ্ধ কান্না রাতে অঝোর ধারার মতো নেমে আসে। রাবেয়ার কান্নায় রুনু ভয় পায়। বলে, দাদা, আপা কাছে কেমন দেখো। আমি বলি, ভয় কি রুনু? উঁচু গলায় ডাকি, এই রাবেয়া, কাঁদো কেন, কি হয়েছে? কোনো কোনো রাতে অপূর্ব জ্যোৎস্না হয়। কোনো কোনো রাতে অপূর্ব জ্যোৎস্না হয়। জানালা গলে নরম আলো এসে পড়ে আমাদের গায়ে। জ্যোৎস্নাই নাকি হাসনুহেনা খুব ভালো ফোটে। নেশা ধরানো ফুলের গন্ধে ঘর ভরে যায়। আমি ডাকি, রুনু, ঘুমিয়েছিস? হুম। গল্প শুনবি? বলো। কি গল্প বলবো ভেবে পাই না। গল্পের মাঝখানে থেমে গিয়ে বলি, এটা নয়, আরেকটা বলি। রুনু বলে, বলো। সে গল্পও শেষ হয় না। আচমকা মাঝপথে থেমে গিয়ে বলি, তুই একটা গল্প বল রুনু। আমি বুঝি জানি, যা জানিস তাই বল, বল না। হুম, তুমি বলো দাদা। রুনুকে আমার টমাস হার্ডির এ পেয়ার অফ ব্লু আইস এর গল্প বলতে ইচ্ছা হয়। আমার মনে হয় রুনুই যেন এ পেয়ার অফ ব্লু আইসের নায়িকা। কিন্তু রুনু আমার ছোট বোন। সামনের নভেম্বরে সে 14 বছরে পড়বে। এমন প্রেমের গল্প তাকে কি করে বলি? রুনু বলে, থেমে গেল কেন দাদা, শেষ করো না। আমি গল্প বন্ধ করে জিজ্ঞাসা করি, রুনু, তোর কাকে সবচেয়ে ভালো লাগে? তোমাকে। হয়তো আমাকে তার সত্যি ভালো লাগে। বাইরে তীব্র জ্যোৎস্না, ফুলের অপূরব সৌরভ, মশারি উড়িয়ে নেবার মতো বাতাস। বুকের কাছটায় গভীর বেদনা অনুভব করি। এই আপা, এই কি হয়েছে রুনু? দাদা, আপা আমার গায়ে ঠ্যাং তুলে দিয়েছে। রাবেয়া ঘুমের ঘোরে পা তুলে দিয়েছে রুনুর গায়ে। পাশের বাসার লোকজনের শব্দ শোনা যাচ্ছে। রাত যত বাড়ে আশেপাশের শব্দ তত স্পষ্ট হয়। দিনে কখনো থানার ঘড়ির ঘণ্টা শুনি না। রাত 9টার পর থেকেই তা স্পষ্ট হয়ে ওঠে। পাশের বাসায় কে যেন কাশল। কিছুক্ষণ পর খিলখিল করে হাসির শব্দ শুনলাম। হাসির স্বরগ্রাম বেশ উঁচু। নিশ্চয় নাহার ভাবি। নাহার ভাবি উঁচু গলায় কথা বলেন। বিধি ডাগো রাখি যদি দিয়েছিলে, নাহার ভাবি রেকর্ড চড়িয়েছেন। প্রায় রাতেই গান শোনেন। এই গানটি তার ফেভারিট। আমার রবীন্দ্রসঙ্গীতের প্রাঙ্গণে মোর শিশির শাখায় সবচেয়ে ভালো লাগে। এই রেকর্ডটি তারা খুব কম বাজান। বিধি ডাকর আখি বড় করুণ, নাহার ভাবি তো খুব হাসি খুশি, অথচ এমন একটা করুণ গান তার পছন্দ কে জানে। যারা খুব হাসি খুশি, করুণ সুর তাদের খুব মুগ্ধ করে। কোথায় যেন পড়েছি। রুনু হঠাৎ ডাকল, দাদা, ঘুমিয়েছ? না। নাহার ভাবি গান বাজাচ্ছে। হুম। এরপর কোন গানটা বাজবে জানো? না। কোনটা? আধুনিক। জোনাকি ঝিকিমিকি জলে আলো। সত্যি সত্যি তাই বাজল। রুনু শব্দ করে হাসল। আমি বললাম, তুই জানলি কি করে? আমি তো আজ দুপুরে সাজিয়ে রেখেছি তোমার গান সবার শেষে। রাবেয়া ঘুমের ঘোরে বলল, না না, বললাম তো যাব না। হারুন ভাই যদি সত্যি সত্যি রাবেয়াকে বিয়ে করে ফেলত, তবে আর মাঝরাতে গান শোনা হতো না। রাবেয়ার গান ভালো লাগে না। কে জানে কি তার ভালো লাগে। হারুন ভাইদের বাসায় সবাই রাজি হলেও এ বিয়ে হতো না।
রাবেয়া যদি কোনোদিন ভালো হয়ে ওঠে তবে তাকে খুব একজন হৃদয়বান ছেলের সঙ্গে বিয়ে দিব। হারুন ভাইয়ের মতো একটা নিখুঁত ভালো ছেলে। সেও গভীর রাতে রেকর্ড বাজাবে। চাঁদের আলো এসে পড়বে তাদের দুজনার গায়ে। ভদ্রলোক রাবেয়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলবেন, তোমার কপালে কিসের দাগ রাবেয়া? পড়ে গিয়েছিলাম চৌকাঠে। তিনি সেই কাটা দাগের উপর অনেকক্ষণ হাত রাখবেন। রুনু আমায় ডাকল, দাদা তোমার গান হচ্ছে। আমি শুনলাম। প্রাঙ্গণে মোর শিরীষ শাখায় নিত্য হাসে কি উচ্ছ্বাসে। আবেগে আমার চোখ ভিজে উঠল। গানটি আমার বড় ভালো লাগে। গান শুনতে শুনতে আমি নাহার ভাবির মুখ মনে আনতে চেষ্টা করলাম। মাঝে মাঝে খুব পরিচিত লোকদের মুখও আমি কিছুতেই মনে আনতে পারি না। নাহার ভাবির মুখটা ত্রিভুজ আকৃতির। হারুন ভাইদের বাসার সবার মুখ আবার লম্বাটে, ডিমের মতো। তারা সবাই ভারী সুন্দর। কয় পুরুষ ধনী থাকলে চেহারায় একটা আলগা লালিত্য আসে কে জানে। ভাবতে ভালো লাগে এই পরিবারটিতে কোনো দুঃখ নেই। মাসের 15 তারিখের পর থেকে খরচ বাঁচানোর আপ্রাণ চেষ্টা এ পরিবারের মায়ের করতে হয় না। ইচ্ছে হলেই ইংরেজির ছবির মতো মোটরে করে এরা আউটিংয়ে চলে যায়। স্বাধীনতা দিবসে এ পরিবারের মেয়েরা রাইফেল শুটিংয়ে ফার্স্ট সেকেন্ড হয়। তারা কবে এসেছিল শান্তি কটেজে আমার মনে নেই, তবে খুব বৃষ্টি সেদিন। আমি, রাবেয়া আর রুনু বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। জিপ থেকে ভিজতে ভিজতে নামল সবাই। প্রথমে রুনুর বয়সী একটা মেয়ে, নাম শিলা। বাবা আদর করে ডাকেন শিলুমা। মা শুধু বলেন শিলু। তারপর বড় ভাই, চোখে বুড়ো মানুষের চশমা হলেও একেবারে ছেলে মানুষই চেহারা, গাড়ি থেকে নেমেই চেঁচিয়ে উঠল, কি চমৎকার বাড়ি শিলু। বাবা নামলেন, মা নামলেন, চাকর বাকর নামল। আজিজ সাহেবদের চলে যাওয়ার অনেকদিন পর বাড়িটা ভরল। বর্ষা গিয়ে শীত এলো। ব্যাডমিন্টন কোর্ট কেটে হৈ হৈ করে দুই ভাই বোন লাভ 11, লাভ 12 করে খেলতে লাগল। রুনু বড় লাজুক, নয়তো সে গিয়ে তাদের সঙ্গে ভাব করতে পারত। আমার খুব ইচ্ছে হতো মেয়েটির সঙ্গে রুনুর ভাব হোক। আমি দেখতাম সন্ধ্যা হলেই শিলু তাদের বারান্দায় দাঁড়িয়ে হাত নেড়ে নেড়ে কবুতর উড়াত। তাদের দুটি লোটন পায়রা ছিল। কারণে অকারণে যেত রাবেয়া। তাকে আমরা বাধা দিতাম না। বাধা পেলে রাবেয়ার মেজাজ বিগড়ে যেত। চিটাগাঙে বড় খালার ভাসুর মস্ত বড় ডাক্তার। তিনি বলেছিলেন, যা ইচ্ছা হয় তাই করতে দেবে নাকি। দেখবেন যা অ্যাবনর্মালিটি আছে তা আপনি সেরে যাবে। আমাদের চিকিৎসার টাকা ছিল না, নিজ খরচায় চিকিৎসা, তাই আমরা প্রাণপণ করতাম। একদিন মা কাঁদো কাঁদো হয়ে আমার টেবিলে একটা কি যেন নামিয়ে রাখলেন। দেখি চমৎকার একটা কলমদানি। ধবধবে সাদা দুটি পেঙ্গুইন পাখি কলমদানির দুপাশে দাঁড়িয়ে আছে। পেঙ্গুইন দুটির মাঝখানে একটা বাচ্চা পেঙ্গুইন হা করে শূন্যে তাকিয়ে। সে হা করা মুখেই কলম রাখার জায়গা। আমার এ জাতীয় জিনিসের দাম সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই, তবু মনে হলো এ অনেক দামি। মা কাঁপা কাঁপা গলায় বললেন, রাবেয়া এনেছে ও বাড়ি থেকে। আমার প্রথমেই যা মনে হলো তা হলো রাবেয়া না বলেই এনেছে। কিন্তু রাবেয়া পনিঘোড়ার মতো ঘাড় বাঁকিয়ে বলতে লাগলো, আমি আনিনি, ওরা আপনি দিয়েছেন। মিথ্যা রাবেয়া বলে না, কিন্তু ওরাই বা কেন দিবে? এমন একটা শৌখিন জিনিস হঠাৎ করে দিতে হলে যে দীর্ঘসূত্রতার পরিচয় প্রয়োজন, তা কি আমাদের আছে? খবরের কাগজে কলমদানিতে মুড়ে রুনু প্রথমবারের মতো ও বাড়ি গেল। রাবেয়া নাকি সুরে বলতে লাগলো, আমার জিনিস রুনু যে বড় নিয়ে চলল, ভেঙে ফেললে আমি মজা না দেখিয়ে ছাড়ব। জানা গেল রাবেয়া আনেনি, ওরাই দিয়েছে। না, ঠিক ওরা নয়, হারুন বলে যে ছেলেটা শিগগিরই বিদেশে যাবে, শুধু একটা পাসপোর্টের অপেক্ষা, সে দিয়েছে। শিলু আর তার মাও জানতেন না ব্যাপারটা। তারাও একটু অবাক হয়েছেন। শিলুর সঙ্গে এই অল্প সময় খুব ভাব হয়ে গেল রুনুর। একটা লম্বাটে মিমি চকলেট আর বিভূতিভূষণের দৃষ্টিপ্রদীপ সে নিয়ে এসেছে। আমি বললাম, ওরা কেমন লোক রুনু? খুব ভালো, চকলেট পেয়ে গলে গিয়েছিস না? যাও, শিলু কিন্তু সত্যি ভালো।
যেন শিলু মোটর চালাতে পারে। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের নন্দিত নরকে পর্ব 1।